সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আজকেও আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে, যুব দলকে নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল, যেটি সম্প্রতি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে আরও একবার। সেই দলের গর্বিত সদস্য কালাম সিদ্দিক অলিন আমাদের সঙ্গে আছেন, দলের ওপেনার, এবং আমাদের সঙ্গে আছেন এই দলের নেপথ্যে যিনি কাজ করেন এবং ক্রিকেট বোর্ডের এই পরিকল্পনাগুলো সাজান, গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ক্রিকেট বোর্ডের আবু ইমাম মোহাম্মদ কাউসার। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা দুই অতিথির সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে নিয়ম মেনে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা বলছিলাম আজকেও আমরা কথা বলবো যুব দলকে নিয়ে, যুব দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা আজকে একটু কথা বলতে চাই। আগামী বছরেরও পরের বছর অর্থাৎ ২০২৬ সালে কিন্তু যুব বিশ্বকাপ হবে। সেই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের পরিকল্পনা কিভাবে বাংলাদেশের যুব ক্রিকেটারদের প্রস্তুত করা হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের দুই অতিথির সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারবেন। আমি প্রথমেই কালাম সিদ্দিক অলিনকে আবারও অভিনন্দন বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার জন্য, এশিয়া সেরা করার জন্য। এশিয়া সেরা হওয়ার পরে মানে আনন্দ তো অবশ্যই হয়, কিন্তু দিন যত যাচ্ছে এটা কি কোনো প্রেরণা দিচ্ছে কিনা যে আমরা বিশ্বকাপে ভালো খেলতে চাই কিংবা বিশ্বকাপে বড় কিছু করতে চাই, এরকম বিশ্বাসটা কি আমাদের মধ্যে তৈরি হচ্ছে কিনা বাংলাদেশ দলের মধ্যে? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমাদের মধ্যে একটা বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। সামনে যে আমাদের আপকামিং যে সিরিজ থাকবে, টুর্নামেন্ট যেগুলো থাকবে, তো এইগুলো এখান থেকে আমরা যে কনফিডেন্সটা গেইন করছি আমাদেরকে ভালো সাপোর্ট দিবে। আচ্ছা, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণটা কি, মানে রহস্য কি, কিংবা কি কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে, এক কথায় আপনি কিভাবে বলবেন? এক কথায় বলতে গেলে লাস্ট কিছু মাস আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, প্লেয়াররা অনেক হার্ডওয়ার্ক করেছি। সবাই একসাথে এক ফ্যামিলি হিসেবে কাজ করেছি, তো আমাদের টিম বন্ডিংটা খুব ভালো ছিল। এটা একটা বড় কারণ, টিম বন্ডিং। কাউসার ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এই দলটা, গতকালই আমরা এখানে এসেছিলেন এহসান হক সিজান যুব সিলেক্টর, তিনি বলছেন যে খুব বেশি সময় তারা পাননি এশিয়া কাপের, ২.৫-৩ মাসের মতো হয়তো বা সময় মিলেছে। আপনার কি মনে হয় যে এই সময়টাতেই কি দলটা গড়ে তোলা সম্ভব হয়েছে, নাকি তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল আসলে সেই ক্যাপাবিলিটি এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল? এই টিমটা অত্যন্ত কম সময় পেয়েছে এশিয়া কাপে যাওয়ার আগে। অ্যাকচুয়ালি মাত্র আমরা গত অগাস্ট মাস থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ট্রেনিংগুলো শুরু করেছিলাম, বাট ট্রেনিংয়ে আমাদের মনোনিবেশ ছিল হার্ডওয়ার্ক করা। আমাদের ট্রেনিংগুলো ওয়েল প্ল্যান্ড ছিল, ওয়েল ডিজাইন ছিল, যাতে তারা মনোনিবেশ করতে পারে, তারা এনজয় করে ট্রেনিংটা। সেখান থেকে তাদের স্কিল যে ঘাটতিগুলো ছিল, আমাদের পারফরমেন্স অ্যানালিস্ট কাজ করেছে। তো পারফরমেন্স অ্যানালিস্টের সাথে কথা বলে আমাদের হেড কোচ বা অন্যান্য যে স্কিল কোচরা আছেন তারা ফাইন্ড আউট করেছেন তাদের কোন জায়গাগুলোতে আমরা কাজ করব বিশেষ করে। তো পার্টিকুলারলি ওই কাজগুলো করা, তাদেরকে মেন্টালি আমরা চেয়েছি যে তাদের মেন্টালি অনেক বুস্ট আপ থাকে। এই জিনিসগুলো তাদেরকে অনেক বেশি সহায়তা করেছে। এবং কি ওই যে অলিন যেটা বলেছে যে আমরা দল হিসেবে আসলে দুর্দান্তভাবে শুরু করতে চেয়েছিলাম, এবং কি আমরা সাহসী ক্রিকেট যাতে খেলে বাচ্চারা, সেই ব্যাপারে তাদেরকে যে এনকারেজ করা, এই জিনিসটা কাজে লেগেছে। আবারও আমরা দেখলাম যে বাংলাদেশের কোচিং স্টাফে সেই ২০২০ সালের যারা ছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের, তাদেরকে ফিরিয়ে আনার একটা চেষ্টা হয়েছে। এটার কারণটা কি ছিল আসলে প্রথম থেকে? আসলে নাবিদ নেওয়াজ এবং কি রিচার্ড স্টোনিয়ার গত ওয়ার্ল্ড কাপে দলে ছিলেন, এবং কি যে আমাদের ফয়সাল হোসেন ডিকেন্স, সেও আমাদের ফিল্ডিং কোচ হিসেবে ছিল গত ওয়ার্ল্ড কাপে। তো আমরা ওদেরকে ফিরিয়ে আনার কারণ হচ্ছে তারা বাংলাদেশের আসলে প্লেয়ারদের সম্বন্ধে তাদের ধারণা অনেক ভালো, এবং কি প্লেয়ারদের সাথে তারা যে তাদের যে ইন্টারেকশনটা, তারা বোঝাপড়াটা অনেক বেশি ভালো, এবং কি তারা নাবিদের বিশেষ করে যে আন্ডার-19 লেভেলে কাজ করার অনেক অভিজ্ঞতা, আন্ডার-19 বাচ্চাদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সে জানে। তো তাদের কাছ থেকে কীভাবে বেস্ট পসিবল যে তার পারফরমেন্স সেটা আদায় করতে হয় সেটা নাবিদ জানে। যার কারণে তাদেরকে আমাদের এই আন্ডার-19 আবার ফিরিয়ে আনা। তাদের একটা প্রিভিয়াস ভালো রেকর্ডও আছে, যেটা 2020 আমরা ওয়ার্ল্ড কাপ জয় করেছিলাম। সেই কারণেই তাদের ফিরে না। কোচেদের সাথে আসলে এই দলটার কেমন, মানে সম্পর্কটা কেমন? মানে আমি রিচার্ড স্টোনিয়ার কথাও জানি, কিংবা নাভিদ নেওয়াজের কথাও জানি যে তারা অনেক হেল্পফুল কিংবা সাহায্য করতে চেষ্টা করেন, মিশে যেতে চেষ্টা করেন, কিন্তু আপনাদের আসলে এক্সপিরিয়েন্সটা কেমন? তারা আমাদের সাথে ফুল কোচিং স্টাফ ম্যানেজমেন্ট সবাই আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি, যা আমরা আমাদের খেলাটা ভালো বুঝতে পারি, আমরা অনেক ভালোভাবে সিচুয়েশনটা ক্যাচ করতে পারি।
তো তারা আমাদেরকে প্রতিটা বিষয় নিয়ে হলো কথা বলে, আমরা তখন আরো সহজভাবে বুঝতে পারি। কোনো ম্যাচ হেরে গেলে কিংবা ধরেন শ্রীলঙ্কার সাথে আপনারা যে ম্যাচটা হেরে গেলেন সেই ম্যাচটায় কোচ থেকে কোনো রাগ করা কিংবা কোনো ধরনের আপনাদের উপর দোষারোপ করার এমন কিছু হয়েছে? না, এরকম কিছুই ছিল না। তারা আমাদেরকে ভুল যেগুলো ছিল ওইগুলা নিয়ে পরের দিনই অনেক বড় মানে ক্লাস করছে। তারপরে হলো আমাদেরকে প্র্যাকটিসের সেশনে বুঝিয়ে দিয়েছে কিভাবে করতে হবে এগুলা, এইগুলাই। আচ্ছা, আর শ্রীলঙ্কার ম্যাচে তো আপনার একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল, কিন্তু তারপরও বাংলাদেশ জিততে পারেনি, মানে আপনার কষ্টটা কেমন ছিল ওই ম্যাচের পরে? কষ্ট একটু ছিল, সেঞ্চুরি যদি করতে পারতাম ভালো হতো, 96 মাত্র 4 রানের জন্য। টিম জিততে পারলে আরো ভালো হতো, কিন্তু এখন যা ছিল কপালে এটাই হয়েছে, আর একটু বেটার করতে পারতাম। এই টুর্নামেন্টে বেস্ট ম্যাচ কোনটা, মানে আপনার পার্সোনাল এবং দলের বিচারে যদি বলেন? বেস্ট টার্নিং পয়েন্ট ছিল হলো আপনার পাকিস্তানের ম্যাচটাই। আচ্ছা, কারণ ওই ম্যাচটাতে আমরা আমাদের সব থেকে বেশি এফোর্ট ওই ম্যাচেই দিয়েছি। এর কারণটা কি? কারণ ছিল আমরা মানে জেতা হারা রেজাল্টের জন্য যাই নাই, আমরা হলো ভালো একটা ক্রিকেট ম্যাচ খেলবো এই জন্য মাঠে নামছিলাম। আচ্ছা, মানে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে। আর ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা, সেটা তো আমরা দেখি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এক ধরনের সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে ক্রিকেটে ফুটবলে, সেই জায়গাটায় সেই ম্যাচটা কি আসলে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলেছিল আপনাদের মানসিকভাবে, কিংবা আপনারা নিজেরা কোনো আলোচনা করেছিলেন ম্যাচের আগে? সেম পাকিস্তানের সাথে যেরকম ছিল মেন্টালিটি, আমরা ওইভাবেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছিলাম। ইন্ডিয়ার সাথে খেলাটা আপনার বাইরে থেকে যাই মনে হোক, কিন্তু ভেতরে একটা ইন্টেন্সিটি কাজ করে, তো সবাই একটা নিজে থেকে এফোর্ট মানে ভিতর থেকে এফোর্ট চলে আসে, মানে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ দেখে একটু বাড়তে একটা এফোর্ট চলে আসে। আচ্ছা, মানে আপনাদের নিজেদের মধ্যে কোনো এইভাবে আলোচনা ছিল নরমাল গেম বলা যায় কিনা? এখন তো ম্যাচ শেষ, টুর্নামেন্ট শেষ। না, নরমাল প্রতি ম্যাচে যে ধরনের গেম প্ল্যান থাকে সেম ছিল, অ্যাজ ইউজুয়াল নরমাল ক্রিকেট। কিন্তু ইন্ডিয়া বলে বাড়তি কোনো আলোচনা, আলাদা কোনো কথা হয়নি? না। আচ্ছা, আমরা কাউসার ভাইয়ের কাছে জানতে চাই যে কাউসার ভাই, এই দলটা আপনি বলছিলেন যে শুরু কেবল, এবং আরো 1 বছরেরও বেশি সময় পরে ওয়ার্ল্ড কাপ, মানে একটা লম্বা সময় পাওয়া যাবে এই দলটাকে গড়ে তোলার জন্য। এবং কালকেও যেটা বলছিলাম, যে এসএনএল অক্সিজেন বলছিলেন যে এই দলের হয়তো 2 জন বাদে সবারই বয়স পারমিট করবে খেলার জন্য। খেলবে কিনা সেটা আসলে তাদের পারফরমেন্স এবং এর চেয়ে ভালো প্লেয়ার পাওয়া যায় কিনা সেটার অ্যাভেলেবিলিটি নির্ভর করবে। কিন্তু তাদেরকে তৈরি করার জন্য এই 1 বছরে ক্রিকেট বোর্ড আসলে কি পরিকল্পনা করছে? আসলে আমাদের পরিকল্পনা আন্ডার 19 টিমের জন্য 3 ইয়ার্স প্ল্যান। অ্যাকচুয়ালি আমাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা আছে 3 ইয়ার্স। আমরা শুরু করি আন্ডার 17 থেকে তাদের ফলো আপ করা। আন্ডার 17-এ তাদের এই যারা পোটেনশিয়াল তাদেরকে আমরা ফলো আপ করা শুরু করি, এবং কি তাদের যে ট্রেনিং যে পদ্ধতিগুলো, ট্রেনিং যে স্টাফরা আছে তাদেরকে ইনভলভ করা, এবং কি তাদের ইন্টারন্যাশনাল যে ট্যুরগুলো আছে সেগুলো সেট করা। ওখান থেকে আমরা কিন্তু সিরিয়াসলি আন্ডার 19-এর প্রক্রিয়াটা শুরু করি আন্ডার 17 থেকে, যার কারণে তারা আন্ডার 19-এ এসে তারা অ্যাডপ্ট করতে তাদের জন্য খুব সহজ হয়ে যায়। তারা ইন্টারন্যাশনাল হয়তো 2টা সিরিজ খেলে এসছে তারাও, তো তারা জানে কিভাবে আন্ডার 19-এ এসে তাদের পারফর্ম করতে হবে। আর আন্ডার 19-এর জন্য নেক্সট যে 1 বছর আছে, 1 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে অনেকগুলো ওভারসিজ ট্যুর রেখেছি আমরা, যেটা হচ্ছে যে অন্য যে আমাদের খেলা হচ্ছে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে, যেহেতু নেক্সট ওয়ার্ল্ড কাপ, ওই কন্ডিশনটাকে মাথায় রেখে আমরা বেশিরভাগ ট্যুরই রেখেছি যে ওই চ্যালেঞ্জিং যে কন্ডিশনগুলো আছে সেগুলোতে। বিশেষ করে তারা সাউথ আফ্রিকাতে সিরিজ খেলবে আগামী জুলাইতে, অগাস্টে তারা জিম্বাবুয়েতে যাবে, জিম্বাবুয়ে যেহেতু হোস্ট ওয়ার্ল্ড কাপের, সেখানে খেলবে টোটাল 10টা ওয়ানডে, সাউথ আফ্রিকাতে 5টা এবং কি জিম্বাবুয়েতে 5টা ওয়ানডে। তারপর সেখান থেকে ফিরে এসে 15 দিন রেস্ট নিয়ে তারা আবার ইংল্যান্ডে ট্যুর করবে। সো চ্যালেঞ্জিং কন্ডিশন সবগুলো। আর এরপর আবার একটা এশিয়া কাপ আছে, তারপর ওয়ার্ল্ড কাপ। এর আগেও আমাদের সিরিজ আছে, একটা হোম একটা অ্যাওয়ে সিরিজ আমাদের শ্রীলঙ্কার সাথে, যেটা আমরা রিশিডিউল করে নেব হয়তো আমাদের আগামী মার্চ এপ্রিল দিকে আমরা টার্গেট আছে এটাকে বাস্তবায়ন করা। তার মানে 4 থেকে 5টি হোম অ্যাওয়ে মিলে সিরিজ এবং সঙ্গে এশিয়া কাপ, মানে একটা লম্বা সিরিজ। আমি 2020-এর সাথে তুলনা করলে কি বেশি না কম, আমি আপনার কাছে উত্তরটা শুনবো। তার আগে দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যেটা বলছিলাম যে 2020-এর সময় আমরা দেখেছিলাম যে প্রচুর ম্যাচ, আমরা 40-50টার মতো ম্যাচ আমি যদি ভুল না করে থাকি, ওই সময় এক একটা খেলেছিলেন প্লেয়াররা। এবার কেমন হবে? আমাদের টার্গেট হচ্ছে অন্তত 35টা যাতে ইন্টারন্যাশনাল লেভেলে ম্যাচ খেলতে পারে, মিনিমাম 35টা ম্যাচ, এবং কি সেভাবেই আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা সেট করেছি। শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা না,
তাদের যে সেই কন্ডিশনগুলোর সাথে যাতে তারা অ্যাডপ্ট করতে পারে, এটা যাতে চ্যালেঞ্জগুলো তারা ভবিষ্যতেও নিতে পারে, নট অনলি ফর আন্ডার 19। আমরা তাদেরকে প্রিপেয়ার করছি আমাদের যে ন্যাশনাল পাইপলাইনে আসলে কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য। তো সো কোয়ালিটি প্লেয়ার যত বাড়বে ন্যাশনাল টিমের ওখানে যত চাপ বাড়বে, তখন পারফরমেন্স আমরা আরও বেটার পাবো। তো আমাদের যেহেতু গেম ডেভেলপমেন্টের মেইন টার্গেটটা হচ্ছে আমাদের ন্যাশনাল পাইপলাইনে কোয়ালিটি প্লেয়ারের সরবরাহটা বাড়ানো, তো আমরা ওই দিকটা আমাদের বিশেষ করে নজর দিতে হয়। তো এই কন্ডিশনগুলো খেলে তারা যেমনভাবে তাদের যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নেবে, তেমনি তারা ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করতে পারবে। মানে সেই জায়গাটায় আমি আপনার কাছে আসবো আলাদা করে ভবিষ্যৎ নিয়ে। অনেকেই বলেন যে 19-এর পরে আসলে বাংলাদেশের প্লেয়াররা হারিয়ে যাক, এমনকি কৌতুক করেও বলেন যে 19-এর পরে খেলা বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের সিনিয়র লেভেলের যে আন্ডার 19-এর প্লেয়ার অনেক ভালো খেলেন। অলিনের কাছে জানতে চাই যে এই আন্ডার 19 লেভেল পর্যন্ত আপনারা তো খেলছেন এবং ক্রিকেট বোর্ডের এই সহযোগিতায় একটা ফুললি ফাংশনাল একটা ট্রেনিং ফ্যাসিলিটিস পাচ্ছেন, কিন্তু এরপরে যার যারটা অনেক ক্ষেত্রে নিজের করতে হয়। মানে সেই চ্যালেঞ্জটা কি সবাই নিতে চায় কিংবা নিতে পারে? হ্যাঁ, সবাই নিতে চায়। যার যার জায়গা থেকে যে যার বেস্টটা দেওয়ার সবসময় চেষ্টা করে। এখন অনেক সময় অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু লাস্ট কিছুই বছর ধরে বোর্ড আমাদেরকে অনেক হেল্প করতেছে। 19-এর পরেও আমাদের অনেক ধরনের, যেমন আন্ডার 23 এইচপি অনেক জায়গায়, বাংলা টাইগার্স, জি, এইগুলো অনেক আমাদের হেল্প করতেছে এই জায়গাগুলো। কি মনে হয় যে আপনার আগের ব্যাচ কিংবা তার আগের ব্যাচের সবাই তো আসলে যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে তারপরে আসলে অনেকেই হারিয়ে গেছেন, মানে সেটা যে শতভাগ খেলবেন টপ লেভেলে তেমন নয়, কিন্তু পারফরমেন্স এবং উপস্থিতি দুটোতেই আমরা দেখছি যে খুব বেশি সরব কি আছেন তারা। মানে সুতরাং এই সংখ্যাটা আপনাদের ব্যাচের ক্ষেত্রেও আছে কিনা? আগের বারের যারা আছেন তারা এখন খেলছেন, এমন না যে সবাই খেলছেন না, সবাই খেলছেন। আমাদের ব্যাচেও আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো, আমরা ভালো করার চেষ্টা করব। এই জায়গাটায় আমি কাউসার ভাই বলছি যে আন্ডার 19-এর পরে আমরা দেখি এইচপি আছে, বাংলাদেশ টাইগার্স আছে, আমাদের এই দুটো আলোচনা সবসময় হয় যে আমাদের আছে, কিন্তু আপনার কি মনে হয় যে 13, 15, 17, 19-এর পরে ক্রিকেট বোর্ডের এই গেম ডেভেলপমেন্টে 21 কিংবা 23 আরও একটা ব্যাচ কি যোগ করা উচিত কিনা, যদি পাইপলাইনটাকে আমরা স্ট্রং করতে চাই? এই ব্যাপারে ক্রিকেট বোর্ডের কোনো ভাবনা? এটা আমাদের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। ডেফিনেটলি বোর্ড এই ব্যাপারে যদি প্রয়োজন মনে করে সেটা অবশ্যই করবে। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে হাই পারফরমেন্স ইউনিট আছে, যেখানে আন্ডার 19 থেকে প্লেয়াররাই প্রমোট হচ্ছে ওখানে, পাশাপাশি আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আছে, ডোমেস্টিক ক্রিকেট হয়তো প্রথম শ্রেণীর ক্রিকেট এবং কি আপনার লিস্টে এগুলোতে যারা ভালো করছে তারাও কিন্তু আমাদের হাই পারফরমেন্সে আসছে। তো আমরা যেটা এখন আমাদের করা দরকার সেটা হচ্ছে আমাদের হাই পারফরমেন্স যে ট্রেনিংটা, এটার পরিধিটা বাড়ানো হয়তো আমাদের জরুরি হয়ে গেছে। মানে শুধু ঢাকা কেন্দ্রিক না করে আমাদের জরুরি হয়ে গেছে তাদের এইখানে বিশেষ করে ট্রেনিংয়ের যে ডিউরেশনটা সেটা বাড়ানো, কোয়ালিটিটা বাড়ানো এবং কি ইন্টারন্যাশনাল এক্সপোজারের ব্যবস্থা করা। আমি শিওর যে আমাদের এই আমাদের যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে তারা এই ব্যাপারে খুবই সিরিয়াস, যে তারা এই প্রোগ্রামগুলো করার ব্যাপারে। এবং কি এরপরে যে বাংলাদেশ টাইগার্স যে ইউনিট আছে, আমরা আলহামদুলিল্লাহ এটা গত 2 বছর ধরে কাজ শুরু হয়েছে। এখানে বেশ কিছু কোচকে আমরা ইনভলভ করেছি, যেগুলো গেম ডেভেলপমেন্টে যারা ভেরি পোটেনশিয়াল কোচ, তাদেরকে আমরা ওখানে আপনার অ্যাপয়েন্ট করেছি। তারা কাজ শুরু করেছে, এটার কিছু রেজাল্টও আসছে। তো আপনি যদি ধারাবাহিকতা থাকে আপনার ট্রেনিংয়ের মান এবং কি ডিউরেশন এবং ইন্টারন্যাশনাল এক্সপোজার, ন্যাশনাল টিমে যাওয়ার আগে যে গ্যাপটা আমাদের আন্ডার 19 এবং ন্যাশনাল টিম, এটার মধ্যে একটা গ্যাপ আছে। তো এজ গ্রুপ ক্রিকেট থেকে সরাসরি কেউ কেউ গিয়ে হয়তো 2-4 জন যারা বেশি এক্সট্রাঅর্ডিনারি তারা হয়তো অ্যাডপ্ট করে, কিন্তু মাঝখানে যে 2-3টা বছর এখানে যদি আমরা একটু হার্ডওয়ার্ক করতে পারি, আমরা যদি আমরা সিনসিয়ার এফোর্ট দিতে পারি, ইনশাল্লাহ আমাদের পরিবর্তন আসবেই। আমরা আরও কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম যুব দলের ভবিষ্যৎ নিয়ে, যারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে আরও একবার, তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে সেটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে আছেন ওই দলের গর্বিত সদস্য কালাম সিদ্দিকী অলিন এবং আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার। আমরা বিরতির আগে অনেক কথাই বলছিলাম, কাউসার ভাইয়ের সাথে ব্যস্ত সূচির কথা বলছিলেন। কাউসার ভাই, অলিন, ক্রিকেট খেলতে গিয়ে বোর হয়ে যেতে হয় কিনা? এত খেলা সামনে আগামী বছর যদি খেলতে হয়, 5টা বিদেশ ট্যুর, তারপরে এশিয়া কাপ, দেশের মাটিতে 2টো সিরিজ,
না, বোর কিছুই নাই, খেলাটা এনজয় করার জিনিস, তো আমি এনজয় করি দেখি খেলতেছি ক্রিকেট। আচ্ছা, তো সামনে এতগুলা সিরিজ আমাদের জন্য আরো ভালো, আমরা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো একটা বড় টুর্নামেন্টের জন্য। এই দল থেকে কতজন বিশ্বকাপ খেলবে? আপনারও নিশ্চয়ই স্বপ্ন বিশ্বকাপ খেলার। আমি বলছি যে আপনার কি মনে হয় যে সেটার জন্য চ্যালেঞ্জটা নিতে আপনি প্রস্তুত? জি অবশ্যই, হ্যাঁ, সামনে অনেকগুলা সিরিজ যেহেতু সবগুলাতে কনসিস্টেন্ট পারফরমেন্স করতে হবে, তো টিমে থাকার জন্য তো এটাই ভালো চ্যালেঞ্জ আছে আমাদের জন্য সামনে। আচ্ছা, বাইরে যারা আছে তারাও নিশ্চয়ই সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চায়, নিতে চায় চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা, লড়াইটা খুব ভালো হবেই বলে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এমনিতে এশিয়া কাপে আপনার কোন ম্যাচটা আপনার নিজের পারফরমেন্সে যদি বলি যে ভালো লেগেছে, কিংবা কোনো ঘটনা যদি আমাদেরকে শেয়ার করতে চান, কোনো মেমোরেবল ঘটনা? মেমোরেবল ঘটনা ছিল আমার ফাইনাল ম্যাচের পরে, যে আমরা ম্যাচ জেতার পরে যে সবার দর্শকদের সামনে যে সেজদা দিলাম, ওই সময় যখন গ্যালারি থেকে আল্লাহু আকবার যে ইয়েটা ভেসে আসতেছিল, ওইটা সব থেকে আমার ভালো লাগছে। এই প্ল্যানটা কার ছিল যে সেজদা দিবেন সবাই মিলে একসাথে? প্ল্যান আগে থেকে ছিল না, কিন্তু লাস্ট উইকেট পড়ার আগে আমরা সবাই আলোচনা করে নিয়েছিলাম যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় আমরা আগে সেজদা দিব, তারপরে সেলিব্রেট করব। আচ্ছা, তারপরে সবাই মিলে সেজদা দিয়েছেন এবং দর্শকরাও আপনাদেরকে খুব উৎসাহ দিয়েছে। আমরা দেখেছি যে আপনারা দর্শকদের সামনে যে সেলফি তুলেছেন, তারপরে তাদের সঙ্গে ছবি তুলেছেন, অনেক তাদের সঙ্গে সেলিব্রেশনটা ভাগ করে নিয়েছেন। আমাদের এই ট্রফিটা জেতার পিছনে দর্শকরা অনেক অবদান রাখছে, কারণ তারা প্রথম ম্যাচ থেকেই, বিশেষ করে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচে দর্শকরা প্রথম একদম সকাল থেকে পুরো ফুল ম্যাচ দেখেছে এবং প্রথমে যে এফোর্ট ছিল শেষ পর্যন্ত সেম এফোর্ট দিছে। তো তাদের এই এফোর্টের কারণে আমরা আরো ভালোভাবে আরো সাহস নিয়ে খেলতে পারছি। আচ্ছা, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এর জন্য। পাকিস্তান এবং ভারতের মতো দুটো দলকে, বড় বড় দুটো দলকে পরপর হারানো, কাউসার ভাইয়ের কাছে কি মনে হয় যে আমাদের এশিয়া কাপ জয় টানা দুবার হলো, এশিয়ায় কি আমরা এখন এই লেভেলে, মানে আপনার মনে হয় যে সত্যিকারের শক্তিশালী দল, অন্য দলগুলো আমাদেরকে আসলে এটা সত্যি সত্যি অসাধারণ যে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারছি। ধারাবাহিক আমরা 2019-এ প্রথমবারের মতো এশিয়া কাপ আমাদের ইতিহাসে প্রথমবারের মতো রানার আপ হই আমরা। সেখান থেকে আমাদের কনফিডেন্সটা আমাদের গ্রো করে যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। ঠিকই আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে সেই চ্যাম্পিয়ন হয়েছি, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আমরা। তারপর 2022-এ হয়তো কোভিডের কারণে কিছুটা আমাদের ছন্দপতন হয়েছে প্রোগ্রাম এবং কি ডোমেস্টিক ক্রিকেটেও, যেটার ফলাফল হয়তো আমাদের আশানুরূপ ছিল না। কিন্তু 2023-24-এ আমরা আবার ধারাবাহিক। সো আমরা আশাবাদী যে আমাদের যে এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব যদি আমাদের যে সিস্টেমটা আমরা ডেভেলপ করেছি, আমাদের গেম ডেভেলপমেন্টে যে প্রসেসটা আমরা ডেভেলপ করেছি, এটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের যে স্ট্যান্ডার্ডটা আমরা সেট করেছি এখানে, প্লেয়ারদের সিলেকশন, ট্রেনিং এবং কি ইন্টারন্যাশনাল এক্সপোজার দিয়ে তাদেরকে তৈরি করা, মানসিকভাবে শারীরিকভাবে তাদের ফিটনেস লেভেল থেকে শুরু করে তাদের এডুকেশনটা আমরা দেখি, তাদের মেন্টাল ডেভেলপমেন্ট যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা দেখি, তাদের ক্রিকেটের নলেজ ডেভেলপ করার জন্য যে এডুকেশনাল ক্লাসগুলো দরকার, ল্যাঙ্গুয়েজ ক্লাস আমরা নিচ্ছি AIUB সহযোগিতায়। তো সব মিলিয়ে তাদেরকে পূর্ণাঙ্গভাবে একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার জন্য যে এফোর্টগুলো নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি। আমার দুটো প্রশ্ন একদমই সংক্ষেপে, যে 2025 সালেও আপনি মনে করেন কিনা এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার? এক, আর আপনি বলছিলেন যে প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে, এই ডেভেলপমেন্ট প্রোগ্রামটা, কিন্তু আমাদের বেশ কিছু সমালোচনা কিংবা প্রশ্ন আছে জেলা কোচ নিয়ে এবং সেখানকার সিলেকশনে, সেটা আসলে স্ট্রং করার জন্য বিসিবি কোনো পদক্ষেপ নেয় কিনা? আচ্ছা, প্রথমে আসি 2025-এ আমরা চ্যাম্পিয়ন হব কিনা। আমরা যদি প্রসেসটা ঠিক রাখি, চ্যাম্পিয়ন যদি হই না হই সেটা ব্যাপার না, আমাদের যে প্লেয়াররা যদি পারফর্ম করে, তাদের কোয়ালিটি ইমপ্রুভ করে, অন্য টিমগুলো নিশ্চিত করে তারাও চ্যালেঞ্জ নেবে, সেই চ্যালেঞ্জটা যদি আমাদের ক্রিকেটাররা নিতে পারে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আর দ্বিতীয়ত যে জেলা কোচ যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকেরই অ্যাসেসমেন্ট আছে, আমাদের ইয়ারলি অ্যাসেসমেন্ট হচ্ছে। যারা অ্যাসেসমেন্টে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ সুনির্দিষ্ট কোনো কিছু থাকে বা যারা ভালো করছেন না, তাদের ব্যাপারগুলো অবশ্যই আমরা রিকনসিডার করব। তাদের ব্যাপারে যে তাদের উন্নতির জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো আমরা প্রথমত করি। তাদেরকে প্রথমে যে তারা অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছে ক্রিকেট বোর্ডে, তাদেরকে উন্নতির জন্য আমরা একটা সুযোগ দিয়ে থাকি। সেটা যদি সম্ভব না হয় তাদের হয়তো বিকল্প আমাদেরকে দেখতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আসলে একদমই শেষ। যুব দলের এই দলটা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা যেন আরো আলোক উজ্জ্বল করে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।